নমস্কার, আমি ডক্টর দীনেশ বিশ্বাস। আজকে আমি রেকটাল ফিশার সম্পর্কে কিছু বলবো। আমাদের যে মলদ্বারটা থাকে বা রেকটাল ক্যানালটা থাকে, সেখানে যে ভিতরে যে ক্যানালের মধ্যে যে মিউকাস মেমব্রেনটা থাকে, যেটা চামড়া যা বলি আমরা, সেটা খুব কিন্তু পাতলা থাকে। যার জন্য ওখান দিয়ে যদি কোনো রকম শক্ত জিনিস পাস হয় ওখান দিয়ে, তাহলে কিন্তু সেই রেকটামের ভিতরে যে পাতলা অংশটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা হয়। আর সেটাই আমরা কিন্তু ফিশারের সৃষ্টি হয় সেখান থেকেই। এই ফিশার হওয়ার যে মেন কারণটা, সেটা হচ্ছে কনস্টিপেশনটা অনেক সময় ছোট ছোট যদি টুকরা বেড়ে অতটা অসুবিধা হয় না, কিন্তু যদি একবারে একদম মোটা হয়ে একবারে যদি পুরো বড় অংশে যদি মালটা পাস হয়, তাহলে কিন্তু পুরো রেকটামটা ইনজোর হওয়ার ভয় থাকে, আর সেখানে ফিশার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে আমাদের মলদ্বারের মধ্যে শুকনো হয়ে যায়, যদি শুকিয়ে যায়, তাহলে যে কোনো মল যদি সেখান থেকে বারবার পাস হয়, তাহলে কিন্তু সেই শুকনোতার জন্য কিন্তু মলদ্বারটা ইনজোর হয়, সেখানে ফিশার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডাইজেস্ট সিস্টেম। আমাদের যে বিভিন্ন ডাইজেস্ট গ্ল্যান্ডগুলো থাকে, যারা এনজাইম সিক্রেশন করে ডাইজেস্টকে হেল্প করার জন্য, আর সেটা হচ্ছে লিভার, গলব্লাডার, স্প্লেন, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন। এদের যখন ফাংশনাল ডিস্টার্ব হয়, তখন বিভিন্ন সিক্রেশনের যখন ইমব্যালেন্স হয়, আমাদের গাটে যে মাইক্রোব্যাকটেরিয়া থাকে, তাদের যখন ইমব্যালেন্স হয়, তখনও কিন্তু আমাদের ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম হয়। সেখানে পায়খানা কখনো পাতলা হয়, কখনো সেখানে শুকনো হয়ে যায়, আর সার হয়ে যায়, সেখানে কিন্তু রেকটামে ফিশার ক্রিয়েটা। তার জন্য কিন্তু এই রেকটাল ফিশারটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইনফেকশন। অনেকে হাইজিনিক কন্ডিশন থাকে না, খাদ্যাভ্যাস ঠিক খায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাল, ফাঙ্গাস, ইনসেক্ট, ইস্ট, বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম সেখানে ইনফেকশন করে, সেখানেও ঘা সৃষ্টি করে রেকটাল ফিশার ক্রিয়েট করার একটা সম্ভাবনা তৈরি করে থাকে। অনেক সময় যে টেস্টগুলো করা হয়, যেমন কোলোনোস্কোপি হচ্ছে, বা অন্য কোনো যেমন পোস্টাল গ্ল্যান্ড করার জন্য যে পাইপগুলো ঢোকানো হয়, তার জন্য কিন্তু সেখানে ইনজোর হয়, ক্ষত হওয়ার জন্য কিন্তু রেকটাল ফিশারগুলো তৈরি হয়ে যায়। এছাড়া বিভিন্ন বড় বড় রোগের থেকেও আমাদের ডাইজেস্ট সিস্টেমের মধ্যে যেমন আমরা দেখি আইবিএস হয়ে গেল, ক্রোন ডিজিজ, কোলাইটিস, এর থেকেও এখানে এই পাইল ফিশার, পিস্তুলা, এগুলো কিন্তু তৈরি হয়। ফিশার তার মধ্যে একটা রয়ে গেছে। এখন এটা দুই প্রকারের হয়, একটা একুট কন্ডিশনে হয়, একটা ক্রনিক কন্ডিশনে হয়। একুট যখন হয়, এটা কিন্তু হালকা পাতলা গাটা হয়, সেটা ডিপ হয় না। কিন্তু যদি দীর্ঘদিন হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব ক্রনিক কন্ডিশন, আর এটা অনেকটা ডিপ হয়ে যায়, অনেকটা বেশ ভালোই নিচে তো যায়। আর এটা বড়মিয়ার এগুলো এক প্রকার ফাইব্রোসিস তৈরি হয়, সাইডগুলোয় চামড়াটা মোটা হয়ে যায়, টাইট হয়ে যায়, আর যার জন্য এই ঘাটা অ্যান্টিবায়োটিক বা কোনো ইনফ্লেমেটরি ওষুধ খাইয়ে কিন্তু ঠিক করা যায় না, সম্ভব হয় না এটাকে। দ্বিতীয়, এটা আমরা দেখি অনেক ছোট ছোট যারা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোরও কিন্তু দেখা যায় তাদের 3 দিন 4 দিনে পায়খানা হয়, তাদের কিন্তু খুব অল্প বয়সে কিন্তু ফিশারটা, রেকটাল ফিশারটা ডেভেলপ হয়। তো এটাই প্রবলেম। কি করে আমরা বুঝবো যে ফিশার আছে? দেখি না দেখে অনেকটা বোঝা যায়, রোগীর যে শুনিয়ে রোগীর কাছ থেকে বোঝা যায়, যখন বলে যে পায়খানা যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত খুব প্রচন্ড ব্যথা থাকে, তখন আমাদের বুঝতে হবে এটা রেকটাল ফিশার, এটা পাইলসও না, আর এটা পিস্তুলা ভগন্দারও না, এটা ফিশার। ফিশারেই কিন্তু এত ব্যথা লম্বা টাইম তো থাকে। তাহলে এইটাকে আমরা কি করে ঠিক করতে পারি? এটা ঠিক করতে গেলে আমাদের প্রথমে তো খাবারটা ফাইবারযুক্ত খাবার দরকার, জলটা বেশি পান করতে হবে, জলটা কিন্তু কনস্টিপেশনকে দূর করে। দ্বিতীয়ত র ফার্মে যেমন ফল, ফ্রুট, শাকসবজি, সালাদ, এগুলো কাঁচা খেলে ভালো হয়, সঙ্গে সঙ্গে ফাইবারযুক্ত খাবার। আর ওষুধের ব্যাপার, আমাদের যে ওষুধগুলো, আমরা যে ইলেকট্রো হোমিওপ্যাথিগুলো চালাই, এটা আছে আমাদের কাছে কিছু প্ল্যান্ট আছে যেগুলো ডাইজেস্টিভ হয়, প্লাস ডাইজেস্টিভ এনজাইম থাকে ওর মধ্যে, যেগুলো কনস্টিপেশনটা দূর করে আর ডাইজেস্ট সিস্টেমটা খুব সুন্দর করে দেয়, আর পার্মানেন্টলি আপনার কনস্টিপেশনটাকে কিওর করে এতে, তার দ্বারা এই কনস্টিপেশনটা কিওর হয়ে যায়। দ্বিতীয়ত যে ঘাটা থাকে, ঘাটাকে শুকানোর জন্য আমাদের যে অনেক
যে ভাইরাসগুলো থাকে, যে মানে মাইক্রো অর্গানিজম থাকে, তাকে ধ্বংস করার জন্য অনেক প্ল্যান্ট আমাদের কাজ করে। আর ঘাটা কিভাবে শুকাতে হয়, ঘাটা যেমন আমরা দেখি অনেক সময় যে সেলগুলো ধ্বংস হয়ে যায় কোনো জায়গায়, সেখানে সাইটোপ্লাজমটা ধ্বংস হয়, কিন্তু ওর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা থাকলে কিন্তু আবার নতুন করে সেখানে সেই সেলটাকে রিগ্রোথ করা যায়, রিজেনারেশন করা যায়। তো এইভাবে আমরা বিভিন্ন প্ল্যানের মাধ্যমে গাটাকে ধীরে ধীরে সেলের রিজেনারেশন করে গাটাকে সম্পূর্ণভাবে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারি। সাথে সাথে ডাইজেস্ট সিস্টেমটাকে একটা নতুনভাবে আমরা তৈরি করি, যার জন্য এই যে রেকটাল ফিশারটা থাকে এটা সম্পূর্ণভাবে 2 থেকে 3 মাসের মধ্যে কিওর হয়ে যায়। কোনো সার্জারির জন্য কোনো রিকমেন্ড হয় না। আজ পর্যন্ত এতটাই। নমস্কার।